গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি, তাকে যুক্ত করে নিতে চাই। রনি, প্রথমে শুভ সকাল এবং সেই সাথে স্বাগত। সাম্প্রতিক সময় আমরা যেটা দেখেছি যে বিশ্বের সেরা ৩৫ জন গ্লোবাল চেঞ্জ মেকারদের একজন আপনি হয়েছেন, সেই অনুভূতির কথা আপনার কাছ থেকে জানতে চাইব। একই সাথে গ্লোবাল চেঞ্জ মেকার হিসেবে নির্বাচিত হওয়ার পর বাংলাদেশের জলবায়ু এবং পরিবেশ নিয়ে সামনের দিনে দৃষ্টিভঙ্গি কিভাবে আপনার কাজ করছে এবং একই সাথে কি পরিবর্তন আপনি আনতে চান? প্রথমে ধন্যবাদ আপনাদেরকেও শুভ সকাল এবং যারা দেখছেন সবাইকে শুভ সকাল। আসলে আজকে সকালটা একটু ডিফারেন্ট। আজকে অনেক সকালে উঠলাম এন্ড আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারা, পরিবেশ নিয়ে কথা বলতে পারা এত সুন্দর সকালে সত্যি অসাধারণ। কিন্তু বাংলাদেশের পরিবেশ নিয়ে কথা বলতে গেলেই আসলে আমরা একটা দুঃখের কথা বলতে হয়। আমরা হয়তো আজকেও হয়তো আমরা যদি বায়ু দূষণের কথা দেখি, হয়তো বাংলাদেশ ১-২ নম্বরে থাকবে। তো এরকম একটা দেশে যখন আমরা বসবাস করছি, তখন আসলে পরিবেশ নিয়ে আমাদের অবশ্যই ভাবতে হয় এবং এমন না যে আমি একা ভাবলে সেই বিষয়টা আসলে কাজ করবে। এটা সারা পৃথিবীর সবাইকে ভাবতে হবে, সব তরুণদেরকে ভাবতে হবে। তো সেই জায়গা থেকে আমরা আসলে সবসময় আমাদের যত কার্যক্রম সবসময় আমরা ইন্টারন্যাশনাল চিন্তা করেই করি। যে সারা পৃথিবীর জন্যই আমরা কাজ করছি। সারা পৃথিবীর পরিবেশের জন্যই কাজ করছি। সেখান থেকেই এই যে আপনি যেটা বললেন যে আমরা যখন সারা পৃথিবী নিয়ে কাজ করি, তখন সারা পৃথিবীর পজিটিভ চেঞ্জ এর জন্য কাজ করি। সেখান থেকেই গ্লোবাল চেঞ্জ মেকার কালেকটিভ নামে একটা ইন্টারন্যাশনাল ইউএসএ ভিত্তিক একটা অর্গানাইজেশন সারা ওয়ার্ল্ডেই তারা কাজ করে। তারা সারা ওয়ার্ল্ড এর থেকে এরকম যারা পরিবেশ সহ অন্যান্য সোশ্যাল বিভিন্ন কাজ চেঞ্জ মেকিং এর কাজ করেন তাদেরকে নিয়ে এই লাইক একটা ফেলোশিপ শুরু করেছে। মানে এটা গত ৫ বছর ধরে চলছে। এই বছর আমি সুযোগ পেয়েছি সেখানে। এটা একটা আমার জন্য একটা লার্নিং অপরচুনিটি এবং একই দিক থেকে বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে উপস্থাপন করা বা তুলে ধরার একটা সুযোগ। সো একদিক থেকে পরিবেশ নিয়ে কাজ করার যে জায়গাটা, যে ধরেন একদমই বাংলাদেশের কমিউনিটি লেভেল থেকে সারা মানে একদমই ইন্টারন্যাশনাল আ আ স্টেজ পর্যন্ত প্রতিটা জায়গায় তো আসলে আমাদেরকে কাজ করতে হবে। যেমন আমাদের কোস্টাল এরিয়ার লবণের যে সমস্যা, লবণাক্ত সমস্যা সেটাও আমাদের কাজ করতে হবে। আমাদের আ আ বায়ু দূষণের যে সমস্যাটা আমরা সবাই ফেস করছি সেটাও কাজ করতে হবে। আমরা যেমন ফেস করছি সারা ওয়ার্ল্ড কিন্তু ফেস করছে। পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা দেখবেন এখন যেমন আ আ শ্রীলঙ্কাতে একটা ভয়ংকর লেভেলে সাইক্লোন দেখা যাচ্ছে। একদমই ক্লাইমেট চেঞ্জ এর আ যে প্রবলেমটা আমরা কিন্তু সারা পৃথিবী আসলে আ যখন তখন ফেস করছে। তো এই যে প্রবলেম গুলো আমরা ফেস করছি এটা নিয়ে আমাদেরকে যেমন ভয়েস রেইজ করতে হবে, তেমনি একসাথে মিলে কাজ করতে হবে। তো এই প্ল্যাটফর্ম গুলা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলা আমাদেরকে সেই সুযোগ দেয় এবং আমরা মিশন গ্রিন বাংলাদেশ থেকে সেই চেষ্টাটাই করি যেন আ আমরা সারা পৃথিবীর ইউথদেরকে একসাথে নিয়ে কাজ করতে পারি এবং আপনাদের সাথে এর আগে যখন কথা হয়েছিল তখন আমি নেপাল থেকে যুক্ত হয়েছিলাম। তখন আমরা ইন্টারন্যাশনাল ক্লাইমেট ক্যাম্প অ্যারেঞ্জ করেছিলাম নেপালে এবং সারা পৃথিবীর ইউথদেরকে বা বিভিন্ন এক্সপার্টদেরকে সাথে নিয়ে ক্লাইমেট নিয়ে আমরা একটা বড় ধরনের ডিসকাশন অ্যারেঞ্জ করেছিলাম। তো এরকম আমরা বিভিন্ন রকম আয়োজন বা বিভিন্ন রকম ইনিশিয়েটিভ নেয়ার চেষ্টা করি যেটা সারা পৃথিবীর ইউথদেরকে ইন্সপায়ার করে এবং তাদেরকে একসাথে মিলে কাজ করার পৃথিবীর যেহেতু আমাদের পরিবেশটা আমাদের জলবায়ু নিয়ে কাজ করার দায়িত্ব আসলে আমাদের সবার। তো সেখান থেকেই আমরা আসলে সামনেও আরো একটা ইভেন্ট অ্যারেঞ্জ করতে যাচ্ছি এশিয়ান ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট সামিট যেটা জানুয়ারিতে আমরা করতে যাচ্ছি থাইল্যান্ডে। এবং এখানেও আমাদের আশা যে এশিয়ার প্রায় ২০ টার বেশি দেশ থেকে আমাদের ইভেন্টে পার্টিসিপেশন আসবে। তো এরকম আমরা কন্টিনিউয়াসলি জি ভাই। চমৎকার চমৎকার ইতিবাচক ইঙ্গিত একদম। এবং আহসান রনি, আপনি হচ্ছে মিশন গ্রিন বাংলাদেশের যে নির্বাহী পরিচালক হিসেবে এরকম অনেক ইভেন্ট, নানামুখী কাজ এবং উদ্যোগের সাথে জড়িত আছেন। এই উদ্যোগগুলো আসলে যারা হচ্ছে তরুণ এবং শিশুরা আছে এদের মধ্যে কিভাবে পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরি করছে বা এর সবচেয়ে বড় প্রভাবটা আপনি কোথায় দেখতে পাচ্ছেন, কোন ক্ষেত্রে? একটু সংক্ষেপে জানতে চাই।
ওকে, ওকে। এটা হচ্ছে আমরা কিন্তু একদমই যেদিন আমরা দেখা যায় যে ময়মনসিংহের একটা গ্রামে আ আ বানরদের রক্ষার জন্যে বা বানরদের খাবারের জন্য গাছ লাগাই। ঠিক তেমনি আমরা ধরেন ইন্টারন্যাশনাল স্টেজে কপে ইভেন্ট অ্যারেঞ্জ করি। সো এই ২ টা একসাথে আসলে কাজ করতে হবে। একই দিক থেকে যেমন ধরেন আমাদের যেমন প্রকৃতির জন্য শিশুরা নামে একটা ইভেন্ট আছে। যেটা আমরা 1 থেকে 5 এর বাচ্চাদেরকে বিভিন্ন স্কুলে গিয়ে তাদেরকে প্রকৃতির সাথে তাদের কি সম্পর্ক সেই বিষয়টা শেখাই। আবার হচ্ছে ধরেন আমাদের ভাঙড়ি মামা নামে একটা ক্যাম্পেইন আছে। যেটাতে আমরা ধরেন ৫ টা থেকে ১০ টা প্লাস্টিকের বোতল দিলে আমরা একটা গাছ দেই। তো এরকম যে ইনিশিয়েটিভ গুলো আমরা নেই, এটাতে যেটা হয় যে ধরেন যে কয়জনের কাছে আমরা পৌঁছাতে পারছি তারা কিন্তু তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়। তারা গাছের প্রতি যে আগ্রহ বা প্রকৃতির প্রতি তাদের যে একটা রেসপনসিবিলিটি সেই বিষয়টা আমরা বিভিন্নভাবে বিশেষ করে একদম বাচ্চা থেকে শুরু করে একদমই যারা বয়স্ক প্রত্যেকের কাছে যেন আমরা পৌঁছাইতে পারি। কারণ আল্টিমেটলি আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতি এর রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। আমরা প্রত্যেককেই এগিয়ে আসতে হবে। প্রত্যেককেই নিজের জায়গা থেকে সচেতন হতে হবে। আমি যেন নিঃসন্দেহে হাসান রনি, এই একটা জায়গায় কোনো বিকল্প নেই। একটু সংক্ষেপে জানতে চাই আপনার কাছ থেকে, খুব স্বাভাবিকভাবে বৈশ্বিক উষ্ণায়ন থেকে শুরু করে জলবায়ু বিপর্যয়ের বাংলাদেশ যতখানি অংশীজন তার চেয়ে বেশি ভুক্তভোগী। এই বিষয়টা আমাদের কারো কোনো সন্দেহ নেই। আমাদের কার্বন নিঃসরণের মাত্রা আনুপাতিক আমাদের যে ঝুঁকির মাত্রা সেটা অনেক বেশি। আপনি লবণাক্ততার কথা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে আমরা জানি দক্ষিণ মেরুর বরফ গলতে শুরু করেছে, এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, লবণাক্ততায় প্লাবিত হচ্ছে নতুন নতুন অঞ্চল। এই প্রেক্ষাপটে কপের এবারের আয়োজন থেকে আমাদের টেক হোমটা কি, এবং আগামীতে জানুয়ারিতে যে এশিয়ান ক্লাইমেট এন্ড এনভায়রনমেন্ট সামিট আছে সেখান থেকে আমাদের টেক হোম কি হতে যাচ্ছে, একটু সংক্ষেপে শুনতে চাই আপনার কাছে। ওকে, ওভারঅল যদি এবার কপ নিয়ে আমরা বলি, এবার কিন্তু কপে অবভিয়াসলি ব্রাজিলে হওয়ার কারণে সারা পৃথিবী থেকেই খুবই কম সংখ্যক মানুষ এবার যুক্ত হতে পেরেছে এবং দেখা গিয়েছে যে ওভারঅল যে অ্যাচিভমেন্ট একটা টার্গেট থাকে যে ফসিল ফুয়েল থেকে আমরা বের হয়ে আসব, সেরকম আসলে কোনো বিগ অ্যাচিভমেন্ট আমরা দেখতে পাইনি। জাস্ট ট্রানজিশন নিয়ে আমরা কিছু কথাবার্তা বা কিছু কমিটমেন্ট পেয়েছি। বাট ওভারঅল যদি কপ নিয়ে মানুষের যে বা আমাদের সবার জলবায়ু কর্মীদের যে এক্সপেকটেশন সেটা কিন্তু এবার তেমন ভাবে কোনোভাবেই পূরণ হয়নি। তো এই জায়গা থেকে আমাদের আসলে এরকম একটা চিন্তা যে আমরা এশিয়ার যে দেশগুলা এগুলো কিন্তু সবচেয়ে আপনি যেটা বললেন একদমই কারেক্ট যে আমাদের এশিয়ার দেশগুলো স্পেশালি গ্লোবাল সাউথের যে কান্ট্রি গুলা তারা কিন্তু সবচেয়ে বেশি ভালনারেবল। তারা খুবই কম দূষণ করে পৃথিবীর উন্নত দেশগুলোর তুলনায়, কিন্তু তারা কিন্তু খুবই ভালনারেবল। আমাদের ওশান যেমন আমাদের একটা বিগ অ্যাসেট হতে পারে, কিন্তু আমরা ওশান দূষণ করছি আসলে। তাদের এই ওশানকে দূষণের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু র‍্যাংকিং এ এখন ৯ নাম্বারে। তো এই যে জায়গাটা যে ধরেন আমরা কিন্তু আসলে আ একদিক থেকে আমরা দূষণও করছি, আবার একদিক থেকে আমরা কিন্তু ওভারঅল যদি ইন্টারন্যাশনাল র‍্যাংকিং দূষণের জায়গা থেকে চিন্তা করেন, বাংলাদেশ কিন্তু বাংলাদেশ বা আমাদের আশেপাশের যে দেশগুলো আছে, গ্লোবাল সাউথ এর কান্ট্রি গুলো খুবই কম কন্ট্রিবিউট করে। কিন্তু আমরা কিন্তু সবচেয়ে বেশি আবার হচ্ছে ধরেন আমাদেরকেই আ ইন্টারন্যাশনালি অনেক সময় কোয়েশ্চেন করা হয় বা বিভিন্ন রকম আ ভাবে এটা বলা হয় যে আমাদেরকেই আমরাই হয়তো অনেক দায়ী। আমাদেরকে দায়ী করা হয়। সেই একটা জায়গায় দায় মুক্তিটা অনেক বেশি প্রয়োজন, এবং বিশ্বের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আপনাদের মতো তরুণ যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে কিংবা গ্লোবাল সাউথ থেকে যারা প্রতিনিধিত্ব করছে তাদের অগ্রণী ভূমিকা এখানে বিশাল অংশ একটা পরিবর্তন আনতে পারে। রনি, অসংখ্য ধন্যবাদ। অপেক্ষায় থাকলাম আপনাদের থাইল্যান্ডে হতে যাওয়া যে সামিটটা রয়েছে সেই সামিটটার জন্য, তখন হয়তো সফলতার আর একটা গল্প আপনার কাছ থেকে শুনবো। আজ এখানেই বিদায় জানাচ্ছি। শুভকামনা আপনার পুরো টিমের জন্য, শুভকামনা বাংলাদেশের প্রত্যেকটি তরুণদের জন্য যারা চেঞ্জ মেকার হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি পরিবর্তনের পাশাপাশি পরিবর্তন আনয়নে অগ্রণী ভূমিকা পালন করছে।